এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। নমস্কার, এক্সপ্রেস নিউজে আপনাদের স্বাগত। আমি সঞ্জীব। আপনারা দেখছেন সন্ধ্যাকালীন কিন্তু বিশেষ অনুষ্ঠান এক্সপ্রেস অনলাইন, সান্ধ্যকালীন বিশেষ অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আমরা নিয়ে আসি থাকি কিছু বিশেষ প্রতিবেদন আমাদের সাথে থাকে, এবং অবশ্যই আমাদের সাথে থাকে আমাদের জেলার প্রতিনিধিরা। এই সন্ধ্যায় আমার সাথে আছে এক্সপ্রেস নিউজের ডেস্ক ইনচার্জ বিপ্লব চ্যাটার্জি মহাশয়। আপনাকে অনেক অনেক স্বাগত এক্সপ্রেস অনলাইনে। প্রথমে আমরা সরাসরি চোখ রাখবো হুগলির দিকে। হুগলিতে কী হয়েছিল? উত্তপ্ত একটি চিত্র কিন্তু সেখানে ঘটনা পড়েছিল। কি হয়েছিল সেখানে? ফের বিজেপি শাসিত উড়িষ্যায় আক্রান্ত বাঙালি পরিযায়ী শ্রমিক। দীর্ঘ 8 মাস কাজ করার পর বাঙালি পরিযায়ী শ্রমিকের আক্রান্ত হবার পিছনে নাটক দেখছেন বিরোধী দলের নেতা, এরকম কিন্তু চিত্র দেখা গেল। সরাসরি বিপ্লবদার কাছে যাবো। বিপ্লবদা, পরিযায়ী শ্রমিক কিন্তু দীর্ঘ 8 মাস পর কিন্তু তাদের কিন্তু একটি আক্রান্ত হওয়ার কিন্তু পিছনে একটি ছবি দেখলাম। কি হয়েছিল বিশেষ করে এইভাবে? দেখো, তুমি যদি দেখো সম্প্রতিকালে 22 তারিখেই এই মনে হয় অভিষেক বন্দ্যোপাধ্যায় যাওয়ার কথা হুগলিতে, আর এই 22 তারিখের আগে পাখির চোখ করা হয়েছে এই ঘটনাকে। কি না, পরিযায়ী শ্রমিকরা আক্রান্ত হচ্ছে, যেটা বলছিলে না তুমি অ্যাঙ্কারের সময় বলছিলে নাটক, এটা নিয়ে নাটক বলছিলে। নাটক কারা বলছেন? নাটক বলছে বিরোধী দলরা বলছে, এবং তাদের সঙ্গে যা কথা বলে যেটা বোঝা গেল, দেখো এই মুহূর্তে যদি বলো উড়িষ্যায় লক্ষ লক্ষ বলতে গেলে বাঙালি পরিযায়ী শ্রমিক কাজ করছে। পরিযায়ী শ্রমিক বলবো না, শুধু পরিযায়ী শ্রমিকরা, লক্ষ লক্ষ বলবো না, বাঙালি সেখানে কাজ করছে। সবচেয়ে বড় কথা, উড়িষ্যার মানুষ বাঙালি বিদ্বেষী নয়। যদি তাই হতো, উড়িষ্যার মানুষের সবচেয়ে একটা বড় অংশের মানুষের পেট চলে পর্যটনের উপর, পুরীর জগন্নাথ দেবের উপর ভরসা করে। আর সেখানে সবচেয়ে বেশি যদি দর্শক থাকে, তাহলে মানে দর্শনার্থী, পুণ্যার্থী যা বলো, সেটা হচ্ছে বাংলা থেকে যায়। পুরীতে সবচেয়ে বেশি মানুষ বাংলা থেকে যায়। সুতরাং বাঙালির প্রতি যে উড়িষ্যার মানুষের বিদ্বেষ, সেটা মানব না। সেটা কোথাও গিয়ে এই বাংলা বলার জন্য, যেটা আলী বারবার বলছে যে বাংলা বলার জন্য তাকে উড়িষ্যা থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, আর এটা করেছে বিজেপি। এই গল্পটার মধ্যে কোথাও একটু নাটক মনে রয়েছে। যদি এই মুহূর্তে যদি বলাই যায় যে বিক্ষিপ্তভাবে কাদেরকে চিহ্নিত করছে বাইরে, বা কারা হেনস্থা হচ্ছে, তুমি ছবিটা একটু দেখলে কিন্তু পরিষ্কার হয়ে যাবে। আজকের প্রতিবেদন প্রথমে দেখব, তারপরে এই নিয়ে আলোচনা করব। বাংলা বলায় কপালে জুটল বেধড়ক মারধর, অত্যাচারের পাশাপাশি জোর করে জয় শ্রীরাম বলতে বাধ্য করা হলো হুগলির গোঘাটের বাসিন্দা রাজা আলীকে। আতঙ্কে রাতারাতি লুকিয়ে সে রাজ্য ছেড়ে পালিয়ে আসেন গোঘাটের ওই যুবক। ছেলের উপর নির্যাতনের কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন পরিযায়ী শ্রমিকের অসুস্থ বাবা। ছেলের রোজগারই চলতো সংসার, উপার্জনের টাকাও নাকি ছিনিয়ে নেওয়া হয়েছে। এখন সংসার চলবে কিভাবে, তাই ভেবেই দিশাহারা। 8 মাস ধরে কষ্ট করে রোজগারের 50,000 টাকাও নাকি কেড়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ। আমার ওখান থেকে টাকা বেরিয়েছে, আমার মারধর করেছে, মারধর করে আমার পকেট থেকে 50,000 টাকা শাড়ি লাই দিয়ে বলছে আমি মুসলিমের ছেলে, আমি জয় শ্রীরাম বলবো কেন? আমাকে বাধ্য হয়ে তো জয় শ্রীরাম তো সালা বলতে হবে না, তো মেয়েরা ফাটি তুলতে পারে। কে চুলে মুটি ধরেছে, এখানে চাপড়েছে দিয়ে সে রাত 10টা বাজে, 10টার সময় যা করে ওখান থেকে অল্প টাকা ছিল আমার কাছে, বাসে এসেছি। ওখান থেকে বাসে এসে ওখানে যা করে লুকিয়ে লাগিয়ে বাসে এসে আমি ওখানে নেমেছি, নেমে একটা বাসে উঠেছি, আরামভাবে ঝামেলা হচ্ছিলো, একটা ভাই আমাকে টাকা দিয়ে সাহায্য করেছে।
আগামী 22শে জানুয়ারি হুগলির সফরে আসছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার সঙ্গে দেখা করে অসহায়ের অবস্থার কথা তুলে ধরতে চান পরিবারের সদস্যরা। উনি কালকেই বাড়ি ফিরেছেন। পরবর্তীতে আমাদের দল থেকে ওনার কাছে একটা বার্তা পাঠানো হয়েছে যে আমরাও বিভিন্ন প্রোগ্রামে রয়েছে, প্রোগ্রাম সেরে ওনার বাড়িতে যাব। কিন্তু আমরা যেটা জানি উনি পাথরের কাজ করতে গিয়েছিলেন এবং ওই রাজ্যগুলো ডবল ইঞ্জিনের সরকার বলে যারা ফলাও করে বেড়ায়, সেই রাজ্যগুলো বর্তমানে এমন এক পরিস্থিতির মধ্যে এসে উপস্থিত হয়েছে যে তারা যেন বাঙালি খেদাও একটা প্রতিযোগিতা শুরু করেছে। যে পাথরের কাজ করতে গেছিলো, পাথর মালিক খুবই সহৃদয়পূর্ণ ব্যক্তি, কাজের শেষে ওনাদেরকে বাড়িতে চাবি দিয়ে রাখতো যাতে করে ওরা কোনো মানে বিতর্কের মধ্যে না পৌঁছে যায়। কিন্তু আমরা যেটা জানতে পেরেছি যে গতকাল ওদের বাড়িতে তালা ভেঙে ওদের ওপর অত্যাচার করা হয়েছে। শুধু যদিও অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি, কারণ কর্মসূত্রে উড়িষ্যায় লক্ষ লক্ষ বাঙালি কাজ করেন। আজকে আমরা দেখতে পাচ্ছি যে গোঘাটের কোনো পরিযায়ী শ্রমিক উড়িষ্যা থেকে এসে এখানে টিএমসির দাদাদেরকে বলছে নাকি ওখানে বাঙালিদিকে হেনস্থা করছে। সম্পূর্ণভাবে মিথ্যে কথা, একদম সম্পূর্ণভাবে মিথ্যে কথা। ওনারা এখানে বাজার গরম করছেন। ওখানে গিয়ে ওনারা যদি উড়িষ্যার লোকের কাছে গিয়ে কানের কাছে জয় বাংলা এই বাংলাদেশের স্লোগানটা বলে, তো কে সহ্য করবে? ওখানে কয়েক লক্ষ বাঙালি আছে, তাদের কাউকে কিছু করলো না, ও একা বাঙালি ওকে টর্চার করেছে। এইসব ভাঁওতাবাজির কথা। এখানে উনি কোনো টিএমসির নেতার পাল্লায় পড়েছে যে তুই এইরকমভাবে একটা ভিডিও বলবি যে উড়িষ্যায় যাতে বাঙালিদিকে হেনস্থা করছে। কখনোই হেনস্থা করেনি। বিজেপি সরকার আসার পর থেকে ওখানে বাঙালিরা নিরাপদে আছে, ভালো আছে। এরা ওখানে উস্কানিমূলক কথাবার্তা বলেছে, তাই কিছু বচসা হয়েছে, সেটা জেনে বলতে হবে। কিন্তু কখনোই উড়িষ্যাবাসী বাঙালিদিকে দুচ্ছাই করে না। এটা এদের ব্যক্তিগতভাবে কোনো কিছু হয়েছে সেটা এখানে এসে বলছে, কারণ ওখানে। এবার একটা পরিকল্পিত চিত্রনাট্য দেখুন, ভিজুয়াল দেখুন। মুখি ধরে দিল, মারধর করেছিল। টাকাটাও ছাড়িয়ে নিয়েছে, টাকা 50 ছুটে পড়েছে জানের ভয়ে। তুই বলিনি যে আমি মুসলমান জয় শ্রীরাম বলবো না? আমি বলেছি আমি আমার মুসলিমের ছেলে, বলে জয় শ্রীরাম তাও বলতো না, তো মার। আর এই জয় শ্রীরাম বলা হয়েছে, বলার পরে মারধর। তুই কি বিনা টিকিটে বাসে চলেছিলি? বিনা টিকিটে, পয়সা থাকে না কি করবো? হ্যাঁ, ভয়ে এসে আরামবাগ থেকে তো একজন ঝামেলা করছিল, তোকে আবার বাস ভাড়া দিয়ে আবার ঘরে দিয়ে গেল নাকি? ভাড়া দিয়ে সব কিছু দেয়। আরামবাগ কেটে দিয়েছে আর টিকিট বিনা টিকিটে চলেছে, বাসে ঝামেলা ঝামেলা ছিল, মুখি ধরেছিল, দাঁতে লেগেছে বলছে, দাঁতে ওই ডাক্তার গেছিল তো বলছে। দাঁতের সঙ্গে গেছিল, দাঁতে লেগেছিল। দাঁতে লেগেছিল। ভালো করে কথাগুলো শুনুন, মনে হচ্ছে সবটাই একদম সাজিয়ে ছবি তোলা। যে 8 মাস আগে উড়িষ্যার কটকে পাথর মিস্ত্রি হিসাবে কাজে গিয়েছিলেন, তিনি কাজ করেছেন, তাকে দিয়ে জোর করে জয় শ্রীরাম বলিয়েছে, আর তাতে তার ধর্মে আঘাত লেগেছে। এইসব রাজা আলীর মতো মানুষরা ভাষা আর ধর্মের দোহাই দিয়ে আখের নিজেদের স্বার্থসিদ্ধি গোছাতে চাইছে। খোঁজ নিয়ে দেখুন, বাংলার বাইরে অনেক পরিযায়ী শ্রমিক আছে, তারা কিভাবে কাজ করছেন। এর প্রভাব বাংলার বাইরের রাজ্যগুলিতে পড়লে বিপদে পড়বে বাংলার শ্রমিকরাই। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। বাংলা বলায় কপালে জুটল বেধড়ক মারধর, অত্যাচারের পাশাপাশি জোর করে জয় শ্রীরাম বলতে বাধ্য করা হলো হুগলির গোঘাটের বাসিন্দা রাজা অলিলকে। আতঙ্ক, রাতারাতি লুকিয়ে সে রাজ্যে ছেড়ে পালিয়ে আসেন গোঘাটের ওই যুবক। এমনই কিন্তু আমরা চিত্র দেখলাম। বিরোধা, কি বলবেন এই বিষয়ে? প্রথম, আমার অনেকগুলো বিষয়ের উপর আপত্তি আছে। প্রথম কথা হচ্ছে, বাংলা বলার জন্য তাকে সেখান থেকে মেরে তাড়িয়ে দেওয়া হয়েছে, এটা সম্পূর্ণ ভুল কথাবার্তা। কেন, সেখানে বাংলা বলা মানুষ, প্রচুর মানুষ রয়েছে বাংলা বলা মানুষ। উড়িষ্যার একটা পর্যটন শিল্পের বড় নির্ভরশীলতার জায়গাই হচ্ছে বাঙালি। আর বাঙালি বাংলা ছেড়ে উড়িষ্যা ভাষায় কথা বলবে, এটা আমি মানি না। দ্বিতীয় কথা, শুধু বাংলা ভাষার জন্য যে তাকে মারধর করা হয়েছে, এই যে অপবাদটা, এই অপবাদটা সম্পূর্ণ ভ্রান্ত। আর একটা যেটা বলেছে, তাকে জোর করে তাকে জয় শ্রীরাম বলা হয়েছে।
দেখো, আমি কর্মসূত্রে দুর্গাপুরে থাকি। দুর্গাপুরে থেকে যদি আমি দুর্গাপুরের বিরুদ্ধে কিছু বলি বা দুর্গাপুরের ধর্মের বিরুদ্ধে কিছু বলি, তাহলে কিন্তু একটা অন্যরকম ছবি হবে। দুর্গাপুর মানুষ আমাকে ক্ষমা করবে না। এই যে মানুষগুলো দেখছো, এই নামটা প্রথম হচ্ছে রাজা আলী। তুমি ভালো করে আলীটা বাদ দাও, তাহলে নামটা কি পাওয়া যাবে? রাজা। রাজা। এই যে রাজা, সাধারণত আমাদের সোসাইটিতে হিন্দু ছেলেদের নাম হয় রাজা। একদমই ঠিক আছে, এই নামগুলো রাখার অনেক যুক্তি আছে। মানে এই রাজা আলী কেন, এর দেখবে ভালো করে জিজ্ঞাসা করলে এর তখন অন্য আরেকটা নাম বেরোবে। রাজা হচ্ছে এর একটা ছদ্ম নাম, যে নামটার সঙ্গে আধার কার্ডের নামের সঙ্গে হয়তো মিলবে কিনা একটা সন্দেহ আছে। দ্বিতীয় কথা, যে এই রাজা আলীর উপরই বা ব্যক্তিগতভাবে আরও তো শ্রমিক গেছিল, 10-12 জন শ্রমিক ছিল একসাথে। কারণ ও একা ওখানে ইসের কাজ করছে না, বাংলা থেকে বহু মানুষ আছে যারা ওখানে যায়। একদম আপনাদের জানিয়ে দিই, যারা ওখানে যায় অ্যাজ এ বিভিন্ন রকমের কাজে। ও গেছিল পাথর কাটার কাজ করতে। পাথর কাটার কাজ মানে হচ্ছে কি না, ওই লোকের বাড়িতে মোজাইক, টাইলস, এই যে এইগুলোর কাজের জন্য সেখানে গিয়েছিল। একদম বেছে বেছে রাজা আলীকে যেটা বলছে, যে সেখানকার মানুষ, আমি জানি ওরা উড়িষ্যার মানুষ কিন্তু ভীষণ ধর্মপ্রেমী, কঠোর যদি বলো। তো সেখানে দাঁড়িয়ে ও একটা ভয়ঙ্কর কথা রাজা আলী বলছে, যে বিষটা বাংলায় ছড়াতে চাইছে, আর যে বিষটা কে প্রশ্রয় দিচ্ছে আরও একটি রাজনৈতিক দল, কি না তাকে জোর করে জয় শ্রীরাম বলিয়েছে। এবং সে বলতে চায়নি, এবং সে বলতে চায়নি বলে তাকে জোর করে বলাতে তার ধর্ম নষ্ট হয়েছে। কোন ঠুনকো এই রাজা আলীর মতো লোক, একদমই, যারা ধর্মকে ব্যবহার করে। অভিষেক বন্দ্যোপাধ্যায় আসবে, তার আগের ছবিটা তুমি দেখো, এই যে ছবিটা দেখা যাচ্ছে, পরিকল্পিত একটা নাটক তৈরি করা হয়েছে। তার প্রত্যেকটা সাউন্ড আমরা শুনেছি। কিরে কবে আসলি, গ্রামের মানুষ জড়ো হয়ে গেছে, তাকে জিজ্ঞাসা করছে, সে সবাইকে বলছে তুই বলিস যে আমি মুসলিম সম্প্রদায়ের লোক। এই যে হিন্দু মুসলিমের একটা দ্বন্দ্ব লাগিয়ে দেওয়া, যদি ভালো করে দেখো উড়িষ্যাতে, আমি একদম বাংলার মানুষকে বলুন, বাংলা বলার জন্য উড়িষ্যাতে আপনারা কেউ আক্রান্ত হয়েছেন এমন একটা মানুষ বলুন। পরিযায়ী শ্রমিকরাই কেন টার্গেট হচ্ছে? কারা পরিযায়ী শ্রমিক? তারা শ্রমিকের কাজ করতে গেছে, এই পর্যন্ত ঠিক আছে। ছেলেটি 8 মাস কাজ করেছে, তাকে কেউ গায়ে হাত দেয়নি, কেউ তাকে জয় শ্রীরাম বলেনি। সেদিন বলেছে, 8 মাস বাদে তাকে বলেছে। তার মানে সেই 8 মাস বাদে, সেই 8 মাসের মধ্যে তার কর্মকাণ্ড কি ছিল? শুধু কি পাথর কাটতো? প্রশ্ন অনেকগুলো আসছে। একদমই। কিন্তু এর পাশাপাশি আমরা আরেকটা চিত্র দেখলাম বিপ্লব দা, যে ছেলের ওপর এই নির্যাতনের কথা বলতে গিয়ে কিন্তু কান্নায় ভেঙে পড়লেন কান্না। দেখো, অসুস্থ বাবা, এটা তো একটা রাজনৈতিক ঘোর। একদমই, এটা তো একটা একদম অমিতের সঙ্গে আমরা কথা বলবো। হ্যাঁ, অমিত শুনতে পাচ্ছ? একদমই শোনা যাচ্ছে। কিন্তু যেটা হচ্ছে, এই প্রসঙ্গটা তো সম্পূর্ণ আরামবাগের প্রসঙ্গ। তুমি কি এই বিষয়টা নিয়ে জানো? কোন বিষয়টা? বিষয়টা হচ্ছে একজন শ্রমিক বাংলা বলায়। আমার মনে হয় তোমার বিষয় যেটা ছিল, সে বিষয়টা হচ্ছে আমাদের যে একজন ইফটিজার হয়েছে, মানে শ্লীলতাহানির হয়েছে, এইরকম একটি ঘটনা আজকে হয়েছে। যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব অবশ্যই পরবর্তী নিউজে। তুমি আমাদের সঙ্গে থাকো অমিত। একদম। হ্যাঁ, যেটা বলছিলাম তোমাকে, আসলে আমাদের প্রতিনিধি, আপনারা হয়তো জানেন যে আমাদের জেলা জুড়ে 2 বা 2-এর বেশি 3 জন করে প্রতিনিধি আছে এক একটা জেলা, একদম সাব ডিভিশন অনুযায়ী। এটি আরামবাগের ঘটনা। আরামবাগের জন্য আমাদের সঙ্গে রয়েছেন পিন্টু লাগা। আর আজকে যে আরেকটি হচ্ছে চুঁচুড়ায় যে সদরে রয়েছেন, তিনি হচ্ছে অমিত। কোনো কারণে হয়তো অমিতের সঙ্গে যোগাযোগ করা হয়ে গেছিল, তবু এটা হয়তো অমিত ফোন করেছিল। আমরা সরাসরি বিষয়বস্তুতে যাবি। আপনাদের পরিযায়ী শ্রমিক সম্পর্কে একটা চিত্র, এই যে রাজা আলী যে ঘটনাটা আজকে করলো, এই ঘটনাটা যদি উড়িষ্যার মানুষ জানতে পারে বা আদার স্টেটের মানুষ জানতে পারে যে বাংলায় তারা বাংলা বলার জন্য পরিযায়ী শ্রমিকদের মারধর করা হচ্ছে এবং তাদেরকে জোর করে জয় শ্রীরাম বলা হচ্ছে,
এইটা বলার জন্য তাদেরকে মারধর, তাদের টাকা কেড়ে নেওয়া হয়েছে। তুমি 8 মাসে সে রোজগার করেছে 50,000 টাকা, তাহলে কেন বাংলায় কাজ করবে? তাকে উড়িষ্যা যাওয়ার দরকার নেই তো। তাহলে আমি তোমাকে বলি 2021 সালে শ্রমমন্ত্রী যে রিপোর্ট দিয়েছে শ্রম পোর্টালে, সেই পোর্টালটা হচ্ছে 2021 সালের 26শে আগস্ট প্রকাশিত হয়। সেই পোর্টালে পরিযায়ী শ্রমিকের সংখ্যা মানে সারা ভারতে পরিযায়ী সংখ্যা হচ্ছে 30,94,00,000। এবং যদি দেখো এর মধ্যে একদম উঁচুতে মানে সবার উপরে রয়েছে 8,94,00,000 হচ্ছে উত্তরপ্রদেশের। দ্বিতীয় স্থানে রয়েছে বিহার, যাদের 2,99,00,000 হচ্ছে পরিযায়ী শ্রমিক। আর 3 নম্বরে রয়েছে পশ্চিমবঙ্গ 2,64,00,000। এরপরেই রয়েছে মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, রাজস্থান। তুমি বলছি এই পরিযায়ী শ্রমিকের, তোমার তো প্রশ্ন একদিবারে বিপ্লদা, এই পরিযায়ী শ্রমিক বিষয়টা কি? পরিযায়ী শ্রমিক, তোমাকে একটা পরিষ্কার কথা বলি, আমাদের রাজ্যের যে সমস্ত দক্ষ অদক্ষ যে শ্রমিকরা আছে, মানে যারা কাজ করেন আর কি, দক্ষ অদক্ষ শ্রমিক, তারা কিন্তু বেশিরভাগ দিল্লি, রাজস্থান, কেরালা, তামিলনাড়ু, তারা এই সমস্ত জায়গাতেই কাজ করতে যায় বেশিরভাগ। আর তারা হচ্ছে কেন যায়? কারণ আমাদের রাজ্যে ছোট এবং মাঝারি শিল্পের যে সুযোগটা একটা সময় ছিল, এখন সেই সুযোগটা নেই। অর্থাৎ সেইভাবে ছোট এবং মাঝারি শিল্প বন্ধ, প্রায় নেই বলতেই চলে। সেই পরিস্থিতিতে এই শিল্প না থাকার ফলে, ছোট এবং মাঝারি শিল্প না থাকার ফলে মানুষের এই জটিলতা তৈরি হয়েছে, শ্রমের একটা জটিলতা, মানুষের রুজি রোজগারের একটা জটিলতা তৈরি হয়েছে। আর এই জটিলতার কারণে বাংলা 3য় স্থানে রয়েছে পরিযায়ী শ্রমিকের। আমাদের জন্য এত শিল্প হয়েছে বাংলায়, বাংলা শিল্প হওয়ার পরে যদি এই হাল হয় তাহলে তো প্রশ্ন থাকবেই। একদম আমরা সরাসরি আমাদের প্রতিনিধির কাছে চলে যাব। পিন্টু রয়েছে আমাদের সাথে। পিন্টু, শুনতে পাচ্ছ? একেবারে শুনতে পাওয়া যাচ্ছে। একদম দেখো, শুধু বাংলা বলার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় 22 তারিখে আসছে, তার আগে একটা এইরকম নাটক আমরা দেখতে পেলাম যে শুধুমাত্র বাংলা বলার জন্য তাকে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, মারধর করা হয়েছে এবং তাকে দিয়ে জয় শ্রীরাম করিয়েছে। এটা বিজেপি করিয়েছে, সে নিজে বলছে বিজেপি করেছে। আমার কথা হচ্ছে উড়িষ্যায় লক্ষ লক্ষ বাঙালি থাকে, শুধু বাংলা বলার জন্য তাড়িয়ে দিয়েছে। এই বিষয়টা কেমন যেন মনে হলো না, মনোপলি একটা বিষয়। দেখো, যেটা যে আক্রান্ত হয়েছে যুবক, সেই রাজু আলী, তিনি কিন্তু নিজে আজকে এই ঘটনা কিন্তু প্রকাশ্যে এনেছেন এবং সেখানে তিনি দাবি করছেন যে তাদেরকে সেখানে কিন্তু উড়িষ্যাতে তিনি যখন কাজ করতেন সেখানে নাকি আগেও তাকে হুমকি দেওয়া হতো বাংলা বলার জন্য, এবং আজকেও বুধবারেও কিন্তু রাত্রে তার বাড়িতে 10-12 জন চড়াও হয়েছিল এবং মারধর করেছে, সেটা আমরা দেখেছি যে তিনি অভিযোগ করছেন। কিন্তু বিজেপি যেটা বলছে যে সত্যি তো, কারণ আমরা দেখেছি রাজ্যে কাজ না থাকার কারণে একাধিক যুবতী কিন্তু তারা কিন্তু রাজ্য ছেড়ে ভিন রাজ্যে পাড়ি দিয়েছেন, তারা কিন্তু কাজ করছে। সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপি শাসিত রাজ্য উড়িষ্যা, সেখানে যে এরকম ঘটনা ঘটেছে সত্যি একটা তাজ্জবপূর্ণ ঘটনা। কারণ বিজেপির দাবি, কারণ আমরাও জানি সেটা, যে ভিন রাজ্যে কিন্তু বহু যুবক যুবতীরা রয়েছে এবং তারা কাজ করছে। সেই জায়গায় দাঁড়িয়ে এই রাজু আলীর উপরই কেন উঠে হলো, সেটাই কিন্তু একটা ভাববার বিষয়। তবে ঘটনাকে নিয়ে তো যথেষ্ট একটা রাজনৈতিক চর্চা শুরু হয়েছে গোঘাট জুড়ে, এবং দেখেছি আমরা সন্ধ্যাতে তার বাড়িতে আরামবাগের সাংসদ তিনিও কিন্তু পৌঁছে গিয়েছেন। আমরা এইমাত্র জানতে পেরেছি সাংসদ তার বাড়িতে পৌঁছে পরিবারের পাশে দাঁড়ানোর পাশাপাশি তিনি কিন্তু বিজেপিকে নানা ধরনের ভাষায় কটাক্ষ করছেন। কিন্তু ঘটনাটা নিয়ে সত্যি একটা ভাবার বিষয় আছে যে এই জায়গায় দাঁড়িয়ে ঘটনাটা কতটা সত্য সেটাও কিন্তু একটা প্রশ্নের মুখে বিপ্লবদা। একদম প্রথম তুমি যেটা কথা হচ্ছে রাজু আলী, আমি জানি না তার পুরো নামটা কি, মানে যে নামটা ব্যবহার করছে সেই নামের মধ্যেও কোথাও সন্দেহ রয়েছে। কেন সে বলছে সে মুসলিম সম্প্রদায়ের লোক, রাজু, বাপি, আকাশ এরকম ব্যবহার করে, কখন ব্যবহার করে আমরা সেটা জানি। তবে রাজু আলী যখন তার রাজু নামেই পরিচিত ছিল, উড়িষ্যায় সে 8 মাস কাজ করেছে। 8 মাস কাজ করে সে 50,000 টাকা জমিয়েছে। সেই জমানো টাকাটা নাকি চুরি হয়ে গেছে। প্রশ্ন অনেকগুলো, 50,000 টাকা সে 8 মাসে কাজ করে, বাংলায় কাজ করলে তো এর থেকে বেশি রোজগার করতে পারতো বাড়ির খেয়ে। নাম্বার 2 হচ্ছে তুমি যে কথাটা বলছো বাংলা বলার জন্য, এই মুহূর্তে বাংলায় 2,64,00,000 পরিযায়ী শ্রমিক আছে, তার মধ্যে বেশিরভাগ লোক কাজ করছে কোথায়? দিল্লি, রাজস্থান, কেরালা, তামিলনাড়ু। যদি এই বার্তাটা পৌঁছে যায়
যে প্রচার করা হচ্ছে বাংলা বলার জন্য এবং জয় শ্রীরাম করার জন্য, তাহলে তো বাকি শ্রমিকদের মধ্যে এর একটা প্রেশার পড়বে, কারণ এই বাংলা বিদ্বেষী ভাবটা আরো বেশি হয়ে উঠবে বলে মনে হচ্ছে। একেবারেই তো, তার কারণ এই ধরনের ঘটনা আমরা দেখেছি যখন এতজন পরিযায়ী শ্রমিক ভিন রাজ্যে কাজ করছেন, সেখানে সত্যি কিন্তু একটা প্রশ্ন তো থেকেই যায়, তাহলে অন্য জায়গায় বা অন্য কারোর সাথে এরকম ঘটনা ঘটছে না কেন? কারণ এই ঘটনা আমরা বিচ্ছিন্ন ঘটনা দু একটা দেখেছি, যেখানে অভিযোগ করা হচ্ছে যে এরকম ভিন রাজ্যে কাজ করা এবং জয় শ্রীরাম বলতে বলা হচ্ছে, এবং সেটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে এই রাজু আলী নামের ব্যক্তিদের সাথেই কিন্তু বেশিরভাগ এই ঘটনা কিন্তু ঘটে থাকে। তারাই কিন্তু রাজ্যে এসে বলে যে তাদের কাছে এই ধরনের অত্যাচার ঘটেছে, কিন্তু তার কিন্তু সত্যতা প্রমাণ থাকে না বিপ্লব। এটা কিন্তু সত্যি কথা, তার কারণ সেখানে আদৌ কি ঘটনা ঘটেছিল এবং কি তাদের সাথে ঘটছে সে তার কিন্তু কোনো তথ্য প্রমাণ থাকে না, কিন্তু তারা রাজ্যে ফিরে এসে সেখানে একাংশের কোনো মদতই হতে পারে বা কোনো কারণই হতে পারে, তারা কিন্তু এসে বলে যে এরকম ভিন রাজ্যে তাদেরকে জয় শ্রীরাম বলতে বলা হচ্ছে এবং তাদেরকে মারধর করা হচ্ছে বাংলা বলার কারণে। এই বিচ্ছিন্ন ঘটনা আমরা বারবার দেখেছি, কিন্তু সেইটা কোনো এক ধরনের মানুষের সাথেই কিন্তু ঘটছে বিপ্লবদা। আমি তোমাকে একটা কথা বলি, যে তুমি যখন ইন্টারভিউ নিচ্ছিলে তখন সে একটা কথা বলেছে যে আমি বলতে চাইনি, আমাকে দিয়ে জোর করে জয় শ্রীরাম বলিয়েছে। একদমই। এই যে জয় শ্রীরাম বললে কি হবে, তার জাত চলে যাবে। জয় শ্রীরাম কিন্তু বলছে আমি একজন মানে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, আমাকে দিয়ে আমি কেন বলবো, আমাকে কিন্তু জোর জবরদস্তি বলানো হয়েছে, আমি কেন বলবো, এতে করে মনে করেছে হয়তো কিন্তু জয় শ্রীরাম বললে হয়তো তার জাত চলে যাবে। একদম, মানে এটা একটা পরিকল্পিত, যেটা আমি বলছি 22 তারিখ অভিষেক বন্দ্যোপাধ্যায় আসছে, আর এই একটা জাতিগত সেন্টিমেন্ট নিয়ে, একটা সস্তার সেন্টিমেন্ট নিয়ে হয়তো এটাকে ইস্যু করে নিজের কার্যসিদ্ধি করতে চাইছে বলে আমার মনে হচ্ছে। একেবারেই এটা হতে পারে, তার কারণ না হওয়ার কিছুই নেই। তার কারণ একটা 22 তারিখে যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায় আসবেন, একটা জাতিগত ইস্যু নিয়ে যখন এখন সরগরম রাজ্য রাজনীতি, সেই জায়গাতে একটা সুবিধা পাওয়ার বা সেখানে একটা মানে হাওয়া গরম করার কারণ হতেই পারে, এটা না হওয়ার মতো কিছু নেই। তবে যেহেতু সেই যুবক অভিযোগ করছেন, তার পরিবার অভিযোগ করছেন এবং তৃণমূল নেতৃত্বরা তাদের পাশে রয়েছেন, সেই ক্ষেত্রে একটা মানে প্রশ্ন চিহ্ন তো থাকবেই যে কি কারণ, আসল কারণ কি ঘটেছিল এবং তাদের মধ্যে কি চলছে। এবং এই ঘটনা তা 8 মাস ধরে তিনি কাজ করছিলেন এবং সেখানে যে ওই যে টাকা 50,000 টাকা, সত্যি এই বিষয়গুলো ভাববারই বিষয়। কিন্তু এখন অভিযোগ সামনে এসেছে, সেটা তো আমাদেরকে দূরে ধরতেই হবে, এরকম একটা বিষয়। আরো একটা বিষয়, তাকে মারা হয়েছে, মারধর করা হয়েছে, তার টাকা কেড়ে নেওয়া হয়েছে, এই বিষয়ে বাংলায় এসে কি কোনো থানায় এসে অভিযোগ করেছে? এবং যেটা আমরা জানতে পেরেছি যখন আমরা যুবকের সাথে কথা বলি, তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে গতকালকেই নাকি তিনি গোঘাট থানায় অভিযোগ করেছেন। তবে পুলিশ সূত্রে এখনো পর্যন্ত সেইভাবে কোনো খবর পাওয়া যায়নি আদৌ অভিযোগ হয়েছে কিনা, কিন্তু যুবকের দাবি তিনি গোঘাট থানায় লিখিত অভিযোগ করেছেন এবং তিনি গোঘাট থানাতে নাকি জানিয়েছেন। এই বিষয়ে কিন্তু পুলিশের কোনো প্রতিক্রিয়া কিন্তু আমরা পাইনি এখনো পর্যন্ত। তাহলে বলাই যেতে পারে এর চিত্রনাট্য হয়তো 22 তারিখ মঞ্চে আমরা দেখতে পারবো। আবার জিততে বাংলায় হয়তো রাজু আলীকে হয়তো মঞ্চে দেখা যেতে পারে, এরকম আশঙ্কা করা যেতেই পারে। অসংখ্য ধন্যবাদ তোমাকে, সঙ্গে থাকো, কারণ এই খবর অনেক দূর নিয়ে যাবে। কারণ আমরা প্রত্যাশা করছি আগামী 22 তারিখ হয়তো রাজু আলীকে এই মঞ্চে তোলা হবে আর দেখানো হবে বাংলা বলার জন্য রাজু আলীর মতো পরিযায়ী শ্রমিককে মার খেতে হয়েছে, রাজু আলীর মতো শ্রমিককে জয় শ্রীরাম বলতে বাধ্য করা হয়েছে। মজার বিষয় হচ্ছে এই বাংলার এই ঠুনকো বিষয়গুলো হয়তো শুভবুদ্ধি সম্পন্ন মানুষ বিষয়টা চিন্তা ভাবনা করে, আমি কারো চাটি কথা করছি না, আমি আপনাদের বলছি, আমরা উড়িষ্যায় যদি যাই, উড়িষ্যায় শুধু জগন্নাথ মন্দির না, তার বিভিন্ন ক্ষেত্র আপনারা হয়তো জানবেন, উড়িষ্যায় সবচেয়ে বড় ইনস্টিটিউট যেটা রয়েছে, সেই আন্তর্জাতিক মানের ইনস্টিটিউট রয়েছে, সেইখানে কলম্বাস ইউনিভার্সিটিতে কিন্তু অনেক বাঙালি পড়ছে, অনেক মুসলিম পড়ছে, তাদেরকে বাংলা বলার জন্য কলিঙ্গ ইউনিভার্সিটি থেকে বাদ দিয়ে দেওয়া হয়নি, বার করে দেওয়া হয়নি। অনেক লোক রেলের যে সর্বভারতীয় রেলে চাকরি করছে, তাদের মধ্যে অনেকেই ইসলাম ধর্ম গ্রহণের মানুষ রয়েছে, তাদেরকে বাংলা বলার জন্য তাড়িয়ে দেওয়া হয়নি। আমি ওই একদম যে টোটো স্ট্যান্ড অটো স্ট্যান্ড যে আছে, স্টেশন থেকে নেমে যার অটো করে গেছিলাম,
তার নাম মহিদুল ভাই। মহিদুল ভাইকে বাংলা বলার জন্য আমার সাথে তাকে কখনো ওখান থেকে মারধর করে তাড়িয়ে দেওয়া হয়নি। প্রশ্ন হচ্ছে হঠাৎ করে রাজুর সাথে এমনটা হলো কেন? তবে কি রাজু সেখানে জয় বাংলা বলেছিল? প্রশ্ন কিন্তু এরকম অনেক থাকবে। আর আপনাদের মতামত তো ভীষণ প্রয়োজন। আপনারা সরাসরি এখানে আপনারা এক্সপ্রেস অনলাইনে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিতে পারেন। আমরা যাব পরবর্তী খবরে। চোখ রাখবো পরবর্তী প্রতিবেদনের দিকে। চাকরিতে যোগ দিতে গিয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখে পড়ল এক তরুণী। শ্লীলতাহানির অভিযোগ উঠল চুচুড়া স্টেশন রোডের একটি কোচিং সেন্টারে। অভিযুক্ত ওই কোচিং সেন্টারের কর্ণধারকে আটক করেছে পুলিশ। কি হয়েছিল প্রথমে সে প্রতিবেদন একবার দেখব, তারপরে বিস্তারিত আলোচনায় আসছে। চুচুড়া স্টেশন রোডের একটি কোচিং সেন্টারে চাকরিতে যোগ দিতে এসে শ্লীলতাহানির শিকার হলেন ভদ্রেশ্বরের এক তরুণী। অভিযোগ, শুক্রবার টেলিফোন মারফত ডাক পেয়ে তিনি মাকে সঙ্গে নিয়ে ওই কোচিং সেন্টারের চাকরির ইন্টারভিউ দিতে আসেন। সবকিছু ঠিক হওয়ার পর শনিবার ছিল কাজে যোগ দেওয়ার দিন। শনিবার সকালে একাই কাজে যোগ দিতে আসেন তরুণী। সেই সময় কোচিং সেন্টারে একাই উপস্থিত ছিলেন সংস্থার কর্ণধার শ্যামল দাস। অভিযোগ, কাজ বুঝিয়ে দেওয়ার অছিলায় তরুণীর সঙ্গে খারাপ স্পর্শ শুরু করেন তিনি। এমনকি ঘরের আলো নিভিয়ে দরজার ছিটকানি বন্ধ করে শ্লীলতাহানি হয় বলেও অভিযোগ। কালকে আরেকটা দিদি এসেছিল, উনি নাকি কাজ করেন ওখানে। তো আমি স্যারকে জিজ্ঞেস করলাম যে উনি আসবেন আসলে সত্যিটা বলছি না, ও মাত্র দিদি করে আসে, আমি হয়তো সেটা জানি না, কিনা সেটা আমি জানি। আমি বললাম ঠিক আছে। বাড়ি থেকে ছেলেরা যখন বসেছিলাম তখন আমি কাজের ব্যাপারে সবকিছু করছি। তারপর আমাকে হঠাৎ করে বললেন চলো ভেতরে চলে আমি গেলাম। উনি যখন ঢুকেছিলেন না, প্রথমে আমার সঙ্গে কথা উপরে লাইট জ্বেলে দিয়েছিলেন, কিন্তু আবার যখন ভিতরে গেলাম হঠাৎ করে ঘরের লাইটটা অফ করে দিলেন। চেয়ারে বসে আমাকে বলেন আমার কাছে এসে আমি কাজটা হয়ে যাচ্ছি এখানে একটু করতে। তারপর যখন আমি কাজে গেলাম তখন অনেক বাজে বাজে কাজ করবো। আমি কোনোরকম যখন পালিয়ে গেছিলাম তখন হঠাৎ করে আমার হাতটা টেনে ধরে। হাত থেকে যখন আমি পালাতে যাই সোয়েটারটা আমার টেনে ধরে, এমনভাবে টেনে হচ্ছে এখান থেকে ছিঁড়ে যাচ্ছে সোয়েটারে চলে। তাও আমি কোনো ক্রমের মতো ছাড়িয়ে হাতটা ছাড়িয়ে বাইরে যদি ছিটকিনিটা ছিল তখনই মানে পায়ে আমার চোখে ছিল না, ব্যাগ ট্যাগ ফোন সব ওখানে ফেলে কোনো ক্রমে আমি নিঃশ্বাস দৌড়ে রাস্তায় বেরিয়ে এসেছিলাম। এসব বেরিয়ে আমি তাও অনেক লোকজনকে বলেছিলাম আমাকে একটু সাহায্য করুন, বিপদে পড়েছি স্টেশনে যাবো। ওনারা আমাকে বললেন যে যাও তুমি নিজে যাও, আমি একা পারবো না, আমার কাজ আছে। খানিকটা দূরে যাওয়ার পর আরেকটা যে ছোটো কাকুকে আমি দেখেছিলাম, ওরা তো ছোটো একটা লোক ছিল, ওনাদেরকে বললাম তখন হচ্ছে ওনারা আমাকে এই যে দুজন এসেছে। ভয়ে আতঙ্কিত তরুণী কোনো রকমে দরজার ছিটকানি খুলে খালি পায়ে সেখান থেকে পালিয়ে যান। ছুটতে ছুটতে তিনি পৌঁছে যান চুচুড়া স্টেশনে। সেখানে এক টোটো চালকের সাহায্যে এলাকায় দুই মহিলাকে গোটা ঘটনা জানান। তরুণীর ব্যাগ, জুতো ও মোবাইল সবই কোচিং সেন্টারেই পড়েছিল। বসে বসে স্টেশনে খালি পায়ে এলোমেলো অবস্থায় বসে বসে রীতিমতো কান্নাকাটি করি। তখন আমি গিয়ে বললাম কী হয়েছে বাবু? তখন বলছে যে আমার ভদ্রেশ্বরের বাড়ি, আন্টি আমাকে ভদ্রেশ্বর দিয়ে আসো, নাহলে আমার বাবাকে একটা ফোন করো। তারপর চোখে মুখে জল দিয়ে আমি এবার একটু বসালাম, দিয়ে বললাম কী হয়েছে? তখন ও বলছে যে আমি একটা কোম্পানিতে কাজ পেয়েছি, সেখানে একজন স্যার আমাকে ডেকেছিল আজকে জয়েন করার জন্য। আমি গেছিলাম, তারপর আমার ঘরের মধ্যে অফিসের ঘরে বন্ধ করে আমার সাথে অশ্লীল ব্যবহার করার চেষ্টা করে। আমি দৌড়ে ছিটকিনি খুলে দৌড়ে চলে এসেছি। যে রাস্তার মধ্যে এসে মানে খালি পায়ে দৌড়ে দৌড়ে যাচ্ছে, কেউ হেল্প করেনি ওকে। ও এসে লাস্টে স্টেশনে এসে বলেছিল, একজন ছোটো দাদা ছিল সে খুব হেল্প করেছে, আর একজন দাদা ছিল ও নিয়ে এসেছিল। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় বাসিন্দারা কোচিং সেন্টারে চড়াও হন এবং অভিযুক্তকে মারধর করেন। খবর পেয়ে চুচুড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে আটক করে। পরবর্তীতে তরুণীর বাবা চুচুড়া মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এবার বলছে কালকে ওর মায়ের সাথে এসেছিল, এবার কালকে মায়ের সাথে এসে কথাবার্তা বলে গেছে, ইন্টারভিউ দিয়ে গেছে, আর আজ থেকে জয়েনিং। এবার আজকে মেয়েটা নাকি একা এসেছিল। এবার উপরে যখন গেছে, এবার খানিকক্ষণ বাদে এসে পরে নাকি ওর সাথে হ্যারাসমেন্ট হয়েছে সেক্সুয়াল। এবার সেই নিয়ে রিপোর্ট করতে গেছে থানাতে। এবার থানা থেকেও লোক এসেছিল, এবার পাড়ার লোকেরা এসেছিল। মেয়েটা দৌড়াতে দৌড়াতে স্টেশন অবধি চলে যায়। এবার আমরা কিছু জানি না, পরে লোকটা চলে গেছে। পরে মেয়েটা আমাদের চেনা পরিচিত সব পাড়ার লোকরা এসে যে কী বৃত্তান্ত হয়েছে, তখন বলছে যে এরকম অ্যাকচুয়াল হয়েছে, এরকম মেয়েটার সাথে, মেয়েটার বাড়ি ভদ্রেশ্বরে। এরকম করাতে আবার মেয়েটাকে নিয়ে এখন থানাতে গেছে, ও বললো এফআইআর করবে।
এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয় সেদিকে নজর থাকবে। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। চুচুড়া স্টেশন রোডের একটি কোচিং সেন্টারের চাকরিতে যোগ দিতে এসে শ্লীলতাহানির শিকার হলেন ভদ্রেশ্বরের এক তরুণী। অভিযোগ, শুক্রবার টেলিফোন মারফত ডাক পেয়ে তিনি মাকে সঙ্গে নিয়ে ওই কোচিং সেন্টারে চাকরির ইন্টারভিউ দিতে আসেন। সব কিছু ঠিক হওয়ার পর শনিবার ছিল কাজের যোগ দেওয়ার দিন, কিন্তু ভিতরে কিন্তু অন্যরকমই চিত্র দেখা গেল। কি বলবেন বিরোধী বিষয় আপনি? না, প্রথম কথা হচ্ছে তোমার সেটার নাম দেখতে হবে। প্রথম ইনস্টিটিউটটার নাম হচ্ছে প্রোগ্রেসিভ ম্যানেজমেন্ট একাডেমি। এখানে প্রোগ্রেসিভ ব্যাপারই ভাবা হয়। প্রোগ্রেসিভ সম্বন্ধে দর্শক আপনাদের বলে বোঝাতে হবে না, কিন্তু যেটা হয়েছে সেটা হচ্ছে এর আগেও মেয়েটি একবার চাকরির জন্য আবেদন করেছিল, সেই সময় হয়তো সুযোগ হয়নি। সেই সময় যিনি কর্ণধার তিনি ভালো করে মেয়েটিকে দেখে রেখেছিলেন। তো প্রথম দিন মেয়েটি যখন মাকে নিয়ে আসে তার সমস্ত কাজ বুঝিয়ে দেওয়া হয়। পরের দিন তাকে ডাকা হয়। পরের দিন ডাকা হওয়ার পর মেয়েটি যখন ঘরে ঢোকে তখন তিনি ঘরের দরজা ছিটকিনি লাগিয়ে দিয়ে মেয়েটাকে কাজ বোঝাবার অছিলায় তার সঙ্গে একটু শ্লীলতাহানি ঘটে। এবং শ্লীলতাহানি ঘটে বলতে মেয়েটি তখন ধাক্কা মেরে বেরিয়ে গিয়ে দরজা খুলে বেরিয়ে যায়। এবং বেরিয়ে গিয়ে যেটা হয় সেটা হচ্ছে সাথে সাথে অনেক লোককে বলে, তারা তার কথা শোনে না। তখন বাধ্য হয়ে চুচুড়া স্টেশনের দিকে চলে যায়। সেইখানে এক ভদ্রমহিলাকে বললে, টোটোওয়ালাকে বললে, তারপরে সে তার বাড়ির কাছে যায়। কারণ এই মুহূর্তে তার ফোনটা এবং তার ব্যাগটা সেখানে ছিল। এই ঘটনা শোনার পর এলাকার লোক দ্রুত সেখানে এগিয়ে আসে এবং এগিয়ে এসে পাড়ার লোককে জড়ো করে। কিছুটা হালকা গণপ্রহার হয়। তারপরে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে ভদ্রলোককে গ্রেপ্তার করে নেয়। কিন্তু বিষয়টা হচ্ছে দুদিন আগেই আমরা হুগলির হিনমোটরে একটি মেয়েকে ধর্ষণের ঘটনা ঘটল। তারপরেও যখন এই ঘটনা ঘটছে তখন কোথাও গিয়ে, আমি কোনো রাজনৈতিক দলের কথা বলছি না, আমাদের সমাজ ব্যবস্থার কথা বলছি, যে এই সমাজ ব্যবস্থায় যে রাজ্যে বা যে দেশের একজন রাষ্ট্রপতি মহিলা, যে দেশের একজন মুখ্যমন্ত্রী, রাজ্যের একজন মুখ্যমন্ত্রী মহিলা, সেইখানে মেয়েদের নিরাপত্তার একটা বড় প্রশ্ন থেকে আছে। সবচেয়ে বড় কথা যে আমি বলছি না নিরাপত্তার জন্য পুলিশ প্রশাসন দায়ী, আসলে মন মানসিকতা, মানুষের যে মানসিকতা, এই মানসিকতার কিন্তু একটা বড় পরিবর্তন হয়েছে। আর এই পরিবর্তনের ফলে সবচেয়ে বেশি যদি বলো তাহলে বলবো এই সামাজিক ব্যাধিতে আক্রান্ত হয়েছে সমাজ। একদমই। এই সামাজিক ব্যাধিতে আক্রান্ত হওয়াতে আজকে এই ছবিটা। আবার সরাসরি চলে যাবো, আমাদের প্রতিনিধি অমিত রয়েছে। অমিত, শুনতে পাচ্ছ আমার কথা? একদম যে খবর একদম সংবাদ শিরোনামে গতকাল থেকে হয়েছে, যে তরুণীর উপর শ্লীলতাহানি, মূল কর্ণধার শ্যামল দাস গ্রেপ্তার হয়েছে। পুরো বিষয়টা যদি একটু, কি খবরটা আছে একটু যদি খুলে বলো তুমি একটু। দেখো, ভদ্রেশ্বরের ওই তরুণী চুচুড়োতে স্টেশনের কাছে একটি কোচিং সেন্টার, সেই কোচিং সেন্টারে কাজের জন্য প্রথম দিন আসে, ইন্টারভিউ দেয় এবং পরের দিন তার জয়নিং এর দিন তিনি আসেন এবং বিভিন্ন অছেলায় যে ওই কর্ণধার ছিলেন একাডেমির, সেই কর্ণধারী পুরো দরজা বন্ধ করে, লাইট অন্ধকার করে তার সঙ্গে শ্লীলতাহানির চেষ্টা করে। এরপরেই যখন বিষয়টি বুঝতে পারেন ওই তরুণী, শটান তিনি সেখান থেকে বেরিয়ে চলে আসেন এবং চুচুড়া স্টেশনের দিকে এগিয়ে যান। এক টোটোওয়ালার সঙ্গে দেখা হয় এবং এলাকাবাসী এক মহিলার সঙ্গে দেখা হয়। তাদেরকে পুরো বিষয়টি জানানোর পর তারপরে এলাকাবাসী জড়ো হয়ে ছড়ানো হয় ওই যে কোচিং সেন্টার রয়েছে সেই কোচিং সেন্টারে, এবং সেখানে যাওয়ার পরেই মেনলি শুরু হয় ঝামেলা। এরপরে যে ঘটনাস্থলে চুচুড়া থানার বিশাল পুলিশ বাহিনী এসে ওখানের কর্ণধার যে রয়েছেন ওই কোচিং সেন্টারে তাকে তুলে দিয়ে যায়। তাকে আটক করা হয়েছে প্রাথমিকভাবে, তারপরে তাকে জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেফতার করা হয়েছে। অভিযোগ করেছে, সেই অভিযোগের ভিত্তিতে। একটা কথা বলছি, তার আগের দিন হুগলিতে একটা ঘটনা ঘটলো হিনমোটরে, তারপরে চুচুড়োয়। এই ঘটনায় মনে হয় না যে হুগলির যে একটা ভাবমূর্তি তাতে বড় একটা আঘাত পড়লো?
দেখো, কমিশনারেট এলাকায় দীর্ঘদিন ধরেই এই যে ঘটনা, এই ঘটনা কিন্তু ক্রমবর্ধমান বাড়ছে। মানে এই মানসিক বিকৃতি যে ব্যাপারটা, সেটা কিন্তু বহু পরিমাণে বাড়ছে। চুঁচুড়া শহর বলো, মানে জেলা সদর শহর চুঁচুড়া, এই এলাকাতেই বেশ কিছু জায়গায় এই ঘটনা ঘটছে। তবে মনোবিদ যারা, তারা মনে করছে মানসিক বিকৃতি ছাড়া এই ধরনের ঘটনা কোনো মতেই করা সম্ভব নয়, যার ফলে যে মানসিক বিকৃতি মানুষের মধ্যে বাড়ছে এবং মানুষের মধ্যে কাজের অভাব বা টাকার অভাব, এইগুলো কিন্তু একটা বড় এফেক্ট ফেলছে বলে মনোবিদরা মনে করছেন। একদম 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 সঠিক জায়গায় বলেছো যে সামাজিকভাবে মানুষের মানসিকতায় গিয়ে যেখানে অর্থকরী একটা বিষয় কাজ করছে, তুমি যেটা বলছিলে যে মানুষের ইকোনমিক্স অর্থাৎ অর্থনৈতিক একটা সংকট থেকেই এই ধরনের ঘটনাগুলো ক্রমবর্ধমান বাড়ছে। তবে সেক্ষেত্রে মানসিক বিকৃতির একটা বড় অবদান। এখানে প্রশাসনকে সেইভাবে সরাসরি দায় করে কোনো ফল হবে না। অসংখ্য ধন্যবাদ অমিত তোমাকে। জানি না এই বিষয় নিয়ে আপনাদের মতামত কি থাকবে, তবে সরাসরি আমরা পরের খবরে চলে যাব। একদমই পরবর্তী খবরে যাব, কিন্তু তার আগে অবশ্যই প্রিয় দর্শক বন্ধুদের উদ্দেশ্যে জানাবো যে আমাদের স্ক্রিনে একটি টোল ফ্রি নাম্বার যাচ্ছে। আপনারা অবশ্যই সেই টোল ফ্রি নাম্বারে কল করে আপনাদের মনের প্রশ্ন অবশ্যই আছে, সেই প্রশ্নের উত্তর কিন্তু আমরা দেবো। আপনারা ফোন করে জানাতে পারেন সেই প্রশ্নের উত্তর। পরবর্তী জেলার দিকে চোখ রাখবো। দক্ষিণ 24 পরগনায় কি হয়েছিল? দক্ষিণ 24 পরগনা জেলার বারুইপুরে চম্পাহাটির হারালে বাজি তৈরির সময় বিস্ফোরণ ঘটে কারখানায়, আর সেই ঘটনায় আহত হয় 4 জন শ্রমিক। ইতিমধ্যে কারখানার মালিক বিধান নস্করের স্ত্রী ও 2 জন পরিবারের লোককে আটক করেছে এবং সেখানে জিজ্ঞাসাবাদ চলেছে। কি হয়েছিল একবার সরাসরি দেখবো সেই প্রতিবেদনে, তারপরে বিস্তারিত আলোচনায় আসছি। দক্ষিণ 24 পরগনা বারুইপুরে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। বাজি তৈরির সময় ঘটে যাওয়া এই বিস্ফোরণে গুরুতর আহত 4 জন শ্রমিক। তাদের আশঙ্কাজনক অবস্থায় বারুইপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বারুইপুর থানার চম্পাহাটির হারাল এলাকায়। শনিবার দুপুর নাগাদ আচমকাই বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। বিস্ফোরণের পর বাগানের মধ্যে থাকা বাজি কারখানা থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। কি হয়েছে, একটা লেবার তো ও কীভাবে হয়েছে, মশলাটাই খারাপ ছিল, যার ফলে হয়েছে। কী হলো? বাস্ট হয়েছে, যেমন হয় ফায়ারটা হয়েছে। তারপরে সবাই আমরা এসে জল টল দেওয়া দেয়, এই এছাড়া। কতজন আহত হয়েছে? 4 জন। বিস্ফোরণের তীব্রতায় সম্পূর্ণ কারখানাটি ধ্বংস হয়ে যায়। ভেঙে পড়ে দেওয়াল, ক্ষতিগ্রস্ত হয় আশেপাশে একাধিক বাড়ি। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আহত শ্রমিকের নাম গৌর গঙ্গোপাধ্যায়, কিষাণ মণ্ডল, রাহুল মণ্ডল ও অন্য একজনের পরিচয় এখনও জানা যায়নি বলে জানিয়েছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে কারখানাটি বৈধ লাইসেন্স ছিল। দীর্ঘদিন ধরে বাজির ব্যবসার সঙ্গে যুক্ত ছিল কারখানার মালিক বিধান নস্কর। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান অদক্ষ হাতে কাজ করার কারণেই বিস্ফোরণ ঘটতে থাকতে পারে। এছাড়াও বাজি তৈরির মশলায় কোনো বিস্ফোরক ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থলে বারুইপুর থানার বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। এলাকা ঘিরে রেখে একাধিক নমুনা সংগ্রহ করছে পুলিশ। তদন্ত চলছে। পুলিশ সূত্রে আরও জানা গেছে একটি বিয়ে বাড়ির জন্য চরকা ফাউন্টেন জাতীয় বাজি তৈরির কাজ চলছিল, আর সেই বাজি থেকেই বিস্ফোরণের ঘটনা ঘটে বলে অনুমান। ঘটনাস্থলে পৌঁছেছে স্পেশাল ইনভেস্টিগেশন টিম। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। একদম দক্ষিণ 24 পরগনা জেলার বারুইপুরে চম্পাহাটির হারালে বাজির তৈরির সময় বিস্ফোরণ ঘটে কারখানায়, আর সেই ঘটনায় আহত হয় 4 জন শ্রমিক। ইতিমধ্যেই কারখানার মালিক বিধান নস্কর ও স্ত্রী ও 2 জন পরিবারের লোকজনকে কিন্তু আটক করে জিজ্ঞাসাবাদ চলছিল সেখানে, এবং অভিযুক্ত বিধান নস্করকে এখন পর্যন্ত কিন্তু আটক করে সেখানে কিন্তু গ্রেপ্তার করা সম্ভব হয়নি। 4 জনের মধ্যে 1 জনের মৃত্যু ও বাকি 3 জনের অবস্থা কিন্তু আশঙ্কাজনক বলেই দেখা গিয়েছে। কি বলবেন বিল্লুদ এই বিষয়ে আপনি? না, আমরা সরাসরি প্রথমে আমাদের প্রতিনিধির কাছে চলে যাব, রেবতী মালির কাছে। রেবতী, শুনতে পাচ্ছ? একদম এক্সপ্রেস অনলাইনে তোমাকে স্বাগত। দেখো, যেটা ঘটনা, তুমি আজকে যে ছবি পাঠিয়েছো সেই ছবি কিন্তু চমকে দেওয়ার মতো। কারণ যে ছবি দেখা যাচ্ছে যে সেখানে নিষিদ্ধ বাজির আখড়া বলতে পারা যায়, যেখানে বিস্ফোরণটা হয়েছে তার পেছনেই দেখলাম অসংখ্য নিষিদ্ধ বাজি লাইন দিয়ে সারি দিয়ে তাদের শুকোতে দেওয়া হয়েছে। তাহলে কোথাও তো মনে হচ্ছে যে এই নিষিদ্ধ বাজির উপরে স্থানীয় প্রশাসনের নজরদারির অভাব ছিল।
দেখো বিপ্লবদা, তোমাকে জানিয়ে রাখি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার যে বারাইপুরে যে জায়গায় যে চম্পাহাটিতে গতকাল যে ব্রেকিং দেখিয়েছি, যে যে বাজি কারখানায় বিস্ফোরণে একবারে মানে তোমাকে বলে রাখি বিস্ফোরণে 4 জন গুরুতর আহত হয়েছিল, তার মধ্যে আজকের একজন গৌর বন্দ্যোপাধ্যায়, তিনি আজকের মৃত। কারণ আজ গতকাল রাত্রি 12টার সময় তার মৃত খবর আসে। অর্থাৎ যে বাজি কারখানায় একটি পুজো বাড়ির জন্য বাজি তৈরি করা হয়েছিল, কিন্তু সাধারণত লাইসেন্স ছিল, কিন্তু লাইসেন্সের আড়ালে তারা শুধু চরকা বা অন্যান্য যে কোনো সাধারণ কোনো জিনিস বানাতো না, তার পিছনে কিন্তু ভয়ঙ্কর ধরনের বোমা তৈরি করা হতো, যে বোমাটা কিন্তু আতঙ্কজনক, একবারে ক্ষতিকারকজনক সেইটা তৈরি হতো। যে সমস্ত অনুমান করা যাচ্ছে বা স্থানীয় যে সমস্ত সূত্রে খবর পাওয়া যাচ্ছে, যে সমস্ত 4 জন অভিজ্ঞ যারা গুরুতর আহত হচ্ছে, তাদের মধ্যে একজন মানে অদক্ষ শ্রমিক ছিল, তার কারণেই কিন্তু দুর্ঘটনাটা ঘটেছে। কিন্তু এই তথ্যটা সম্পূর্ণ নির্ভীকভাবে ভুল। কারণ তোমাকে বলে রাখি, এই বাজি তৈরির কারখানার আড়ালে বোমা তৈরি হতো, যে বোমাটা একবারে মারাত্মক, যেটা মারাত্মক ক্ষতিগ্রস্ত জিনিস, সেটা থেকেই কিন্তু বিস্ফোরণ ঘটে। তোমাকে বলবো, আমাদের যে চ্যানেলে এক্সপ্রেস চ্যানেলে যেটা দেখানো হচ্ছে, যে মাঠের পর মাঠ শুকোতে দেওয়া হচ্ছে বোমা, যেই বোমাগুলো একবারে বাগানের আড়ালে পেছনে লোকালয় থেকে কিছুটা দূরে এইরকম মানে অসামাজিক কাজটি হতো, যে সমস্ত কাজ মানুষকে দেখে ভয়াবহ মানুষের গা শিউরে উঠছে। তোমাকে বলে রাখবো, গত বছর একবারে ঠিক দুর্গাপূজার পরে মুহূর্তে একবারে ঢোলা থানা এলাকায় রায়পুরে এরকম বাজি তৈরির কারখানায় একই পরিবারের 9 জনের মৃত্যু হয়েছিল। এই অসাবধানতার কারণেই কিন্তু এই ঘটনাটা ঘটেছিল। একই রকম ভাবে যে 4 জনকে হসপিটালে ভর্তি করা হয়েছিল, গৌর বন্দ্যোপাধ্যায়, কিষাণ মন্ডল, রাহুল মন্ডল, এবং একজনের পরিচয় জানা যায়নি, তার মধ্যে এই গৌর বন্দ্যোপাধ্যায়ের আজকের মৃত্যু ঘটেছে। গৌর বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু ঘটেছে, যেটা যেটা একটা ছবি, যেটা হচ্ছে দেখো, তুমি যেটা বলছিলে একদম সঠিক, যে যেখানে কোনো নিষিদ্ধ বাজি বাজাবার মানে আইন নেই, মানে আইনত এটা নিষিদ্ধ, চকলেট বোম মানে শব্দবাজি বাজাবার বা মানে বানাবার নিষিদ্ধ করা হয়েছিল। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যে ছবি তুমি আমাদের পাঠিয়েছো, একদম আমরা দেখলাম, সেই ছবি দেখে আমরা আতঙ্কিত হয়েছিলাম। সেই আগুনের ফুলকি যদি সেখানে গিয়ে পড়তো, তাহলে সেটার বিস্ফোরণ কিন্তু আরও ভয়ঙ্কর আকার নিতে পারত। আজকে বাকি 3 জনের অবস্থা কিরকম আছে একটু তোমার কাছে জানবো। দেখো, বাকি 3 জন আশঙ্কাজনক অবস্থায় আছে, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, বাঙ্গুর হসপিটালে তারা ভর্তি আছে ইতিমধ্যে। কিন্তু পরিবারের সূত্রে যেটা খবর পাওয়া যাচ্ছে, এই আশঙ্কাজনক যে অবস্থায় আছে তাদের স্থানান্তরিত করা হবে, অর্থাৎ তাদের কোনো কলকাতায় কোনো বড় হসপিটালে নিয়ে যাওয়ার জন্য কিন্তু ব্যবস্থা নেওয়া হচ্ছে। কারণ পুরো শরীরটা পুড়ে গেছে, যেখানে একটা বোমা বাস্ট হয়ে পুরো বাড়ির দেওয়াল ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, সেখানে মানুষ কি বেঁচে থাকা সম্ভব? অর্থাৎ তারা পুরো ঝলসে গেছে আগুনের মতো, পুড়ে গেছে পুরো দেহটা। কিন্তু ইতিমধ্যে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে ওই 3 জন। তবে দেখা যাক তারা কতটা সুস্থতা থাকে, তবে চিকিৎসা চলছে তাদের। তবে ইতিমধ্যে যে কারখানার মালিক সহ মালিকের স্ত্রী এবং 2 জন পরিবারের আর 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। মালিককে ইতিমধ্যে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা সম্ভব হয়নি, তিনি গা ঢাকা দিয়েছেন, তবে পুলিশ খতিয়ে দেখছেন। তবে এলাকাবাসী থেকে যেটা অভিযোগ উঠে আসে, যেখানে এখানে পারমিশন থাকা ছিল যে বাজি কারখানায়, কিন্তু পুলিশের কি প্রশাসনের কোন রকম কি গাফিলতি ছিল, তারা কি এই লাইসেন্স দেওয়ার আড়ালে কি তারা অন্য কোনো কিছু কারবার করতো? অর্থাৎ লাইসেন্সটা ছিল, কিন্তু শুধু বাজি তৈরির জন্য, যেটা হচ্ছে চরকা হিসেবে ব্যবহার করা হয়, সামান্য হচ্ছে মনোনয়ন, অর্থাৎ আনন্দের যেটা মুহূর্ত, যেটা পুজো পার্বণে বা বিয়ে বাড়িতে যেটা ব্যবহার করা হয়, সেই ক্ষেত্রের জন্য পারমিশন ছিল। কিন্তু কোনো বোমা তৈরির জন্য কি কোনো পারমিশন ছিল? কিন্তু ছিল না। সেক্ষেত্রে একটা লোকালয়ের ভিতরে, একটা বাগান বাড়ির মধ্যে, সেখানে কি করে এইরকম অস্বাভাবিক কাজ হতো? যে বারুদের কাজটা, যে বারুদটাকে মানুষ একবারে সাবধানতার সহিত ব্যবহার না করলে, একটু অসাবধানতা হলেই কিন্তু জীবন বিপাকে পড়তে পারে, সংশয় হতে পারে, সেখানে কি করে প্রশাসনের তরফ থেকে ওখানে পারমিশন দেওয়া হয়েছিল? এটা নিয়ে কিন্তু এলাকা থেকে প্রশ্ন উঠছে। আজকে তুমি যখন কথা বলেছিলে সুজনবাবুর সঙ্গে, সুজনবাবু বলল পূর্বে যখন তাদের সরকার ছিল, সেখানে দমকলের জন্য একটি নির্দিষ্ট জায়গা করা হয়েছিল, মানে পরিকাঠামো করা হয়েছিল, কিন্তু সেগুলো বাস্তবায়ন হয়নি।
একদম ঠিক কথা বলেছো, কারণ যেখানে বাজি কারখানা থাকবে সেখানে দমকলের একটি থাকবে, কারণ তাদের নিরাপত্তার জন্য কিন্তু রাখা উচিত, এটা মালিক পক্ষ থেকে করা উচিত। সেক্ষেত্রে তার কোনো ব্যবস্থা ছিল না, কারণ যথাযথ যে জায়গাতে প্রত্যেকটা বাজি কারখানার মালিককে নিয়ে মিটিং করা হয়েছিল যে বাজি তৈরির সময় সাবধানতা অবলম্বন, দুর্ঘটনা তো হতেই পারে, কারণ সেক্ষেত্রে সাবধানতার জন্য কিন্তু এগুলো থাকা প্রয়োজন ছিল, তবুও কিন্তু মালিক পক্ষ থেকে রাখা হয়নি এবং প্রশাসনের তরফ থেকে কোনো তদন্ত করে দেখেনি যে প্রকৃত কিন্তু তারা ওই জিনিসগুলো রেখেছিল কিনা, কারণ তাদের নিরাপত্তার জন্য তো অবশ্যই রাখা দরকার, যেমন কারখানার নিরাপত্তা দরকার তেমন শ্রমিকের নিরাপত্তা দরকার, এবং পাশাপাশি কারখানার পাশাপাশি যে সমস্ত পরিবার বা অন্যান্য বাড়িঘরগুলি আছে তাদের তো নিরাপত্তা অবশ্যই দরকার। সেক্ষেত্রে কোনো সাবধানতা না থাকার জন্য আজকে 4 জন যে আজকের মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ার ক্ষেত্রে একজনের মৃত্যু হয়েছে, আরো 3 জন একই রকম অবস্থায় আছে, সেক্ষেত্রে তার পরিবারের এই আচ্ছা, এদের কি কোনো সেক্ষেত্রে- ইন্স্যুরেন্স আছে? এদের কোনো ইন্স্যুরেন্স বা এই জাতীয় কিছু আছে কি? না, পরিবারে যে সমস্ত কারখানার শ্রমিকরা ছিল তাদের কোনো ইন্স্যুরেন্স কার্ড ছিল না, বা তাদের তরফ থেকে যেটা জানা গেছে যে কোনো রকম কোনো ছিল না, তারা শুধু লেবার টাইম অর্থাৎ সেফটি টাইম হিসেবে কাজ করতো, কাজ শেষ হয়ে যেত মাইনা নিত, তাদের কোনো রকম কার্ড ছিল না। অসংখ্য ধন্যবাদ রেবতী তোমাকে। রেবতী যে তথ্য তুলে ধরলো সেই তথ্য মানে গা হিম করে দেওয়ার তথ্য। তুমি দেখো, দেবতী বলছে এখানে যারা কাজ করে তারা অস্থায়ী শ্রমিক, অর্থাৎ দিন রোজ যে টাকাটা তারা পায় তারা হিসাবে রোজ হিসাবে টাকা পায়। তার মানে এখানে শ্রম আইনকে এখানে বিঘ্নিত করা হয়েছে। তোমাকে একদম পরিষ্কার বলি যে এই বাজি তৈরির এখানে, যেমন ধরো যারা মাছ ধরে, জঙ্গলে যারা মাছ ধরতে যায়, তারা যখন জঙ্গলে যায় তার আগে তাদের একটা ইন্স্যুরেন্স হয়। তাহলে এই মানুষগুলো যারা এখানে বাজি তৈরির কাজ করছে তাদের কেন ইন্স্যুরেন্স হবে না? অর্থাৎ যুক্তিগতভাবে তাদের ইন্স্যুরেন্সটা প্রচন্ড গুরুত্বপূর্ণ। কিন্তু বিপ্লবদা, আগেও কিন্তু চম্পাহাটিতে একই রকম ঘটনা ঘটেছে, মানে মৃত্যু হয়েছে, এরপরে কিন্তু দত্তপুকুরে, একরা, বজবজ এবং এই সম্প্রতি কিন্তু সময়ের রাজ্যের একের পর এক অবৈধ বাজি কারখানা কিন্তু প্রাণহানির ঘটনা কিন্তু ঘটেছে। একদম, তুমি যেটা বললে সেটা হচ্ছে সাম্প্রতিককালে যদি দেখা যায় তাহলে দত্তপুকুর, এগরা, বজবট, ঢোলাহাট, সাম্প্রতিককালে রাজ্যের এই সব জায়গাগুলোতে বাজি তৈরির সময় এই ধরনের ঘটনা ঘটেছে। কিন্তু এই জায়গা থেকে আজকের এই ঘটনা, যখন জলজ্যান্ত 4টে প্রাণ, মানে আমি একটা প্রাণ চলে গেছে, বাকি প্রাণগুলো ফিরবে তার গ্যারান্টি দিতে পারছে না, সেই জায়গায় দাঁড়িয়ে যারা এই অস্থায়ী কর্মী তাদেরকে তো বাজি মালিকদের উচিত একটা ন্যূনতম একটা ইন্স্যুরেন্সের আওতায় আনা। দ্বিতীয় কথা হচ্ছে, প্রত্যেকটা যেখানে আগুনের সাথে সম্পর্ক সেই জায়গায় নিশ্চয়ই অগ্নি নিবারক ব্যবস্থা রাখার দরকার আছে। আমরা সেই জায়গায় দেখলাম এখানে কোনো অগ্নি নিবারক ব্যবস্থা নেই। দ্বিতীয় কথা হচ্ছে পূর্ববর্তী সরকার একটি নির্দিষ্ট এই জায়গাটাকে একটা নির্দিষ্ট জায়গা ঘোষণা করেছিল, সেই জায়গাটি একটি বিশাল, সেই জায়গাটি আজও আছে, এবং সেই জায়গাকে কেন্দ্র করে একটি দমকলের ইউনিট করার কথা ছিল, যে সেখানে দমকলের, আজকে সুজনবাবু সেই কথাই বলল, যেহেতু সুজনবাবু একদম চম্পাহাটি এলাকারই মানুষ, চম্পাহাটির মানুষ, তিনি এটাকে হাতুর তালুর মতো জানে, তিনি নিজে বলেছে এখানে কিন্তু সেই পরিকাঠামো পরবর্তীকালে হয়নি। এখানে যদি এর গুরুত্বপূর্ণতা আছে, সবচেয়ে প্রয়োজনীয়তা আছে, যেখানে বাজি কারখানা আছে তার আশেপাশে যদি একটা ফায়ার ব্রিগেড, একটা ছোটোখাটো দমকলের যদি একটা অফিস থাকে, আপৎকালীন দ্রুততার সঙ্গে, কিন্তু দেখো একটা যেখান থেকে এসছে দমকল এসছে ফুলতলা থেকে, সোনারপুর থেকে, ফুলতলা যদি বলো ওখান থেকে তার দূরত্ব প্রায়, যেখানে ঘটনা ঘটেছে তার থেকে দূরত্ব প্রায় 5 কিলোমিটার, তার কাছে খবর গেছে, আসতে তো একটা সময় লেগেছে। কিন্তু এই বাজি কারখানার অন্দরে আমার যেখানে সরকার আগে থেকেই এখানে একটা ঠিক করে রেখেছিল, সেইখানে যদি একটা বাজি কারখানার এই অঞ্চলের মধ্যে যখন জায়গা আছে, পরিকল্পনা করা হয়েছিল, সেখানে যদি হতো তাহলে অন্তত কিছুটা তো রক্ষা হতো। আমার মনে হয় সরকারকে ভাবতে হবে, প্রশাসনকে ভাবতে হবে, নইলে আগামী দিনে কিন্তু আরও বিপদের আশঙ্কা রয়েছে। একদমই। চোখ রাখবো পরবর্তী প্রতিবেদনের দিকে, আমরা চোখ রাখবো ঝাড়গ্রামের দিকে। শুভেন্দু অধিকারীর ওপর হামলার প্রতিবাদে উত্তাল ঝাড়গ্রাম, জাতীয় ও রাজ্য সড়ক অবরোধ। বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ওপর হামলার প্রতিবাদে কিন্তু পথে নামলো ঝাড়গ্রাম জেলার বিজেপি কর্মীরা। কি হয়েছিল একবার সরাসরি চিত্র দেখে চিত্র দেখার সময় আমাদের কাছে নেই, তোমাকে একদম বলে দিই। তুমি যখন প্রতিবেদনটা বললে, আজকে আমাদের ঘড়ির কাঁটায় একদম টাইম শেষ, তবু বলবো গতকাল এটা নিয়ে কিন্তু একটা উদ্দীপনা চলছে।
আজকে সারা রাজ্য জুড়ে হয়েছে, কিন্তু আমরা সেই খবর দেখাতে পারতাম, কিন্তু আজকে এক্সপ্রেস অনলাইনে দেখাতে পাচ্ছি না। তার কারণ হচ্ছে আমাদের হাতে একদম সময় নেই। একদমই সময় যে কম থাকার কারণে, অর্থাৎ আমাদের খবর এখন শেষ করতে হবে এই মুহূর্তেই, কারণ সময় খুব কম। অর্থাৎ আমরা আজকের অনুষ্ঠান এখানেই শেষ করব। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।